দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। করোনাকালে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঠিক তখনই কিশোর কিশোরীরা ইন্টারনেটে পাবজি ও ফ্রি ফায়ার খেলায় মেতে উঠেছে। এতে কিশোর বয়সেই শিক্ষার্থীদের মানসিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। সন্তানেরা কথা শুনছেন না অভিভাবকদের। আর সিআইডি প্রধান নিউজ 24-কে একান্ত সাক্ষাৎকারে বলেন, এই গেমসগুলোর মাধ্যমে কোনো ক্রাইম হচ্ছে কিনা সেই বিষয়গুলো মনিটর করা হচ্ছে। লিটন বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। ভিডিও গেমে এখন আসক্তি মানসিক রোগের তালিকায়। পাবজি ও ফ্রি ফায়ার গেমে আসক্ত তারা ভিপিএন সহ নানা বিকল্প উপায়ে গেমটি খেলতে পারে। এই সুযোগে তরুণ প্রজন্ম এই গেম দুটির প্রতি আসক্ত হয়ে পড়ছে। ঢাকার কাঁঠাল বাগানের বাসিন্দা সাইফুল্লাহ মাহমুদ সবুজের বাড়িতে গিয়ে দেখা যায় তার দুই সন্তান ছুটির দিনের অবসরে ভিডিও গেম খেলতে ব্যস্ত। স্কুল শেষে অবসর পেলেই তারা ঝুঁকে পড়ে প্লে স্টেশন না হলে স্মার্টফোন বা ট্যাবের স্ক্রিনে। আর এই ডিজিটাল প্রযুক্তি যতটা না উপকার করছে তার চাইতে বাচ্চাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে পরিবার থেকে। শিশু কিশোররা বলছে পড়ালেখা কমে যাওয়ার দীর্ঘ অবসরে এই গেমগুলোতেই তারা আনন্দ খুঁজে পায়। ভালোই লাগে, সবাই একসাথে খেলি, গোলাগুলি হয়, সেজন্যই খুবই ভালো লাগে গোলাগুলির গেমস। অভিভাবকরা বলছেন বাইরে পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার ব্যবস্থা না থাকায় বাচ্চারা ভিডিও গেম ধারণ করেই তাদের অবসর আনন্দ খুঁজে নিচ্ছে, যার ফলে তাদের হাতে উঠে আসছে পাবজি এবং ফ্রি ফায়ার গেমসগুলো। কিন্তু প্রশ্ন, এই গেমসগুলো কতটুকু মানসম্মত? যৌথ পরিবার ভেঙে যাওয়া, সেই সঙ্গে শহরগুলোয় পর্যাপ্ত বিনোদনের অভাবকেও এই গেমে আসক্তির জন্য দায়ী করেন অভিভাবকরা। একটু তো প্রবলেম তো হইতেছেই, আর এই ফ্রি ফায়ার বা এই পাবজি গেমসগুলো তো অ্যাকচুয়ালি মানসম্মত না, যে ওরা যে খেলতেছে এগুলো তো পড়াশোনার প্রতি একটু এফেক্টটা পড়তেছেই। এইসব বিষয়কে মাথায় রেখে সিআইডি প্রধান নিউজ 24-এর একান্ত সাক্ষাৎকারে জানান, তরুণ প্রজন্ম প্রযুক্তির অপব্যবহার করে বিপদগামী হচ্ছে। পরিবারের প্রধান দায়িত্ব বাচ্চাদের সময় দেওয়া ও তা কৌশলে নজরদারিতে রাখা। আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি, খেলাধুলার টাইম ছিল। এখনও বাচ্চারা অনলাইন বেসড বিভিন্ন রকম গেম খেলে থাকে, তাদের মধ্যে নেটওয়ার্কিং হয়, সেটা খারাপ কোনো কিছু না, কিন্তু খেয়াল রাখতে হবে সেটার জন্য অ্যাক্সেস না হয়ে যায়। এবং আমরা দেখেছি এইসব গেম থেকে অনেকে ক্রাইমে জড়ায় পড়েছে। দেশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মনে করেন, এসব গেম কোমলমতিদের উপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে তাদেরকে স্বাভাবিক সৌজন্যের বদলে আগ্রাসী করে তুলছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মানুষ পৃথিবীর সেরা জীব বলে দাবি মানুষের, কিন্তু অন্য প্রাণীরও সমান অধিকার এই পৃথিবীতে টিকে থাকার। প্রকৃতির কোনো জীব বা উদ্ভিদকে অপ্রয়োজনে বিনষ্ট না করে রক্ষা করা যায় প্রকৃতি থেকেই। আর তাই মহামারী কালে এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য, পরিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার। আর এই স্লোগান, প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সমৃদ্ধ করি। অন্তর বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ সৌরজগৎ, আর সেই সৌরজগতের একটি অংশ পৃথিবী। এই পৃথিবীতেই আছে 60 লাখেরও বেশি জীবপ্রজাতি, যাদের একটি মানুষ। মানুষের যেমন অধিকার আছে এই পৃথিবীতে টিকে থাকার, তেমনি অধিকার প্রকৃতির বাকি সব প্রাণীরও। তাই কেবল মানুষের জন্য মানুষের সমস্যা সৃষ্টি করাই অপরাধ নয়, মানুষ ছাড়া অন্য যে কোনো প্রাণীর জন্য সমস্যা সৃষ্টি করাকেও অপরাধ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানুষের প্রচন্ড ক্ষমতা এবং তার লোভ, এই দুটো সমন্বয়ে তারা অনেক ক্ষতি করছে পৃথিবীর, নিজের এবং মানবতার এবং ভবিষ্যতে। বিশেষজ্ঞদের মতে প্রকৃতির কোনো ক্ষুদ্র অংশও যে ভয়াবহ রূপ নিতে পারে তার প্রমাণ করোনা ভাইরাস। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যে দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ নিউক্লিয়ার বম্ব আছে তা দিয়ে সমগ্র পৃথিবীকে 300 বার উড়িয়ে দিতে পারে, কিন্তু কোনো কাজে লাগলো না। আর যে 3 লক্ষ লোক মারা গেল, সেখানে তো তার কাজে লাগলো না সে জ্ঞান। প্রকৃতিকে বহুবার বহুভাবে বিনষ্ট করেছে মানুষ। বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার বর্জন, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, দূষণ বন্ধ করা সহ নানাবিধ কাজ করে প্রকৃতিকে রাখা যায় সুস্থ বলে মনে করেন বিশেষজ্ঞরা। জীব ও উদ্ভিদ সব মিলিয়ে যে পরিবেশ প্রতিবেশ, তার কোনো একটি স্থানে বিচ্যুতি দেখা দিলে তার প্রভাব পড়ে সবার ওপর। তাই সব প্রাণী, সব উদ্ভিদ মিলে সহ অবস্থানে থাকলে ভারসাম্য রক্ষা হয় প্রকৃতির, পৃথিবীর। যাতে তাদের আবাসস্থল ঠিক থাকে, আমরা যাতে রক্ষা করতে পারি বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং তাদের উদ্ভিদকে রক্ষা করতে পারি, যাতে তারা মানব লোকালয়ে চলে না আসে, তাদের
আবাসস্থল ধ্বংস হয়ে গেলে তারা কিন্তু আরো বেশি হিংস্র হয়ে আসবে এবং বিলুপ্ত হয়ে যাবে। প্রকৃতি মলিন হলে মলিন হয় মানুষও, তাই প্রকৃতিকে রুষ্ট না করে সকলে মিলে চলার আহ্বান বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার চেয়েও বেশি অর্জনের প্রত্যাশা করেছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতকে সর্বোচ্চ কর ছাড় দেওয়া হয়েছে। আর যেভাবে রিজার্ভ বাড়ছে তাতে বাংলাদেশ এখন অন্য দেশকে ঋণ দিতে সক্ষম। এই সময় স্বাস্থ্য খাতে অপচয় রোধে নজরদারি বাড়ানোর কথাও তুলে ধরা হয়। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে 6,03,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। প্রথা অনুযায়ী বাজেটের পরদিন গণমাধ্যমের মুখোমুখি তিনি। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সরাসরি নয়, সংবাদ সম্মেলন হয় ভার্চুয়ালি। সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। নিজের দেয়া বাজেট প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আশা করেন বাজেট বাস্তবায়নযোগ্য। মহামারীর চাপ কাটিয়েও বছর শেষে প্রবৃদ্ধি ঠিকই অর্জন হবে। বাজেটটি নতুন বিনিয়োগ সৃষ্টির সুযোগ তৈরি করে দেবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষা করে জীবিকার সুরক্ষা দিবে। সম্ভাব্য প্রবৃদ্ধি আমরা আশা করি আমরা যা কাউকে পরিস্থিতি আসছে আমরা বেশি অর্জন করব। বাজেটে কর্পোরেট কর হার 2.5% কমানো হয়েছে। এছাড়া দেশে পণ্য তৈরিতে দেয়া হয়েছে নানা ধরনের কর ছাড়। অর্থমন্ত্রী বলছেন, এর ফলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, তৈরি হবে কর্মসংস্থান। ইনিশিয়াল স্টেজে আমরা ব্যয় করতেই হবে। ব্যয় করলে আপনার আয় আসবে, ব্যয় করলে বিনিয়োগ হবে, ব্যয় করলে আমরা সামনের দিকে এগোতে পারবো। আমাদের সব লক্ষ্যমাত্রাই আমরা অর্জন করতে পারবো। ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, মূসক বলেন, এ সমস্ত কিছুই আমরা এগুলো কমাবো। যে সময় খুব কাছাকাছি এসে গেছে যে আমরা ঋণ নিব না, ঋণ দিব। আমাদের কিন্তু এখন ঋণ দেবার। মহামারীতে দেশের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার প্রত্যাশার কথাও জানান অর্থমন্ত্রী। এ সময় স্বাস্থ্য বিভাগের ব্যয়ে নজরদারি বাড়ানোয় জোর দেন অর্থ সচিব। মোটা দাগে হলো আমাদের সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে, ভ্যাকসিনেট করতে হবে। সেই কাজটি আমরা করবো, করার জন্য আমরা প্রস্তুত। স্বাস্থ্য সেবার জন্য যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেগুলো কি অবস্থা এবং গ্যাপ কোথায় আছে, তো আমরা যদি এটা করতে পারি তারপরে স্যার তাহলে আমরা ডিমান্ড সাইড থেকে একটা কেনা পরিকল্পনা হবে। কৃষি খাতের বরাদ্দ নিয়ে সন্তুষ্টি জানান কৃষিমন্ত্রী। আর ব্যাংক খাত থেকে সরকার ঋণ নিলেও তারল্য সংকট হবে না বলে জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। ধান, আলু, শাকসবজি, ফলমূল সকল পণ্যের উৎপাদন আমরা বৃদ্ধি করতে পেরেছি। এখন সরকারের পলিসি হলো যেগুলোকে আমরা প্রক্রিয়াজাত করে কিভাবে বিদেশে রপ্তানি করতে পারি। আস্তে আস্তে আমরা এই বিদেশ থেকে কোনো খাদ্যই আমাদের আনতে হবে না। ইনশাআল্লাহ এই 17 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো। বর্তমানে ব্যাংকিং খাতে এসএলআর এর অধিক উদ্বৃত্ত যেটি ইন এক্সেস অফ এসএলআর, এটি হলো মোট লিকুইডিটি হলো এখন 2 লক্ষ কোটি টাকা। অপ্রদর্শিত আয়ের ব্যাপারে বাজেটে সুনির্দিষ্ট কিছু বলেননি অর্থমন্ত্রী। তবে কিছুদিনের মধ্যে এ বিষয়ে জানানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। আমাদের মানুষ অনেক বেশি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান তৈরি এবং নতুন দরিদ্রদের জন্য প্রত্যক্ষ কোনো কর্মসূচি নেই বলছে গবেষণা সংস্থা সিপিডি। এছাড়াও করোনা মোকাবেলায় স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলা হলেও প্রকৃত বরাদ্দ বাড়েনি। তবে দেশীয় শিল্পের প্রসারে কর ছাড় ও অব্যাহতির প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করা এবং মহামারীকালে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে 6,03,000 কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। যেখানে ব্যক্তি খাতের বিনিয়োগে গতি ফেরাতে কর্পোরেট কর কমানো হয়েছে 2.5%। এছাড়া দেশীয় শিল্পের সুরক্ষায় দেয়া হয়েছে নানা কর ছাড় ও অব্যাহতি। তবে প্রস্তাবিত বাজেটে এনবিআরের 3,30,000 কোটি টাকার যে রাজস্ব লক্ষ্য স্থির করা হয়েছে তা আগের বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় 9% প্রবৃদ্ধি বলা হলেও বিদ্যমান অর্জনের তুলনায় প্রবৃদ্ধির লক্ষ্য হবে আরও অনেক বেশি। জানিয়ে শঙ্কার কথা বলছে গবেষণা সংস্থা সিপিডি। রিভাইজড যে বাজেটটা 2021-এর ছিল সেইটার উপরে বেসিস করে তিনি প্রবৃদ্ধিগুলো করেছে। রাজস্ব আদায় 10 মাসের যে বাস্তব যেটা আমরা দেখছি, তাহলে প্রবৃদ্ধির মাত্রাটা কিন্তু আবার ওই 30%, 25%-এ চলে গেল। শুক্রবার বাজেটের সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরে সিপিডি জানায়, সাধারণ মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন,
কর্মসংস্থান তৈরি এবং নতুন দরিদ্রদের জন্য প্রত্যক্ষ কোনো কর্মসূচি দেখা যায়নি মহামারীকালের এই বাজেটে। কর্মসংস্থান সৃষ্টি করা বা নতুন দরিদ্র যারা হয়েছেন তাদের জন্য স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে তাদের জন্য সহায়তা করা, সেগুলো প্রত্যক্ষভাবে নাই। সংস্থাটি জানায় ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকারের কথা বলা হলেও স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা কিংবা শিক্ষার মতো খাতে প্রকৃত বরাদ্দ বাড়েনি। স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান এই তিনটি কিন্তু এডিপিতে বলা হচ্ছিল যে এডিপির ক্ষেত্রে এই তিনটি খাতকে প্রাধিকার দেওয়া হবে, কিন্তু সেটা আমরা বরাদ্দের ক্ষেত্রে দেখছি না। এসএমই এদেরকে যদি সুবিধা দিতে হয় তাহলে শুধু এই কর ছাড় সুবিধা দিলে আসলে তার হবে না, কেননা তার পকেটে এখন টাকা নেই। সুতরাং তাকে আসলে এখন টেকাতে হলে তার আরেকটা স্টিমুলাস প্যাকেজ লাগবে। বাজেটে দেশীয় বাজার ধরে রাখার প্রচেষ্টাকে স্বাগত জানালেও সিপিডি বলছে প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহিতা এবং প্রকল্পের ফলভিত্তিক মূল্যায়ন করা না গেলে বাস্তবায়নযোগ্য হবে না বাজেট। সঠিক স্বচ্ছ রূপরেখা নাই। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে এখন করোনা সংক্রমণের ৮০% ভারতীয় ধরন। সরকারের করা এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। পাশাপাশি অজানা এক ধরনও পাওয়া গেছে এই গবেষণায়। আইইডিসিআর বলছে, গবেষণার ফলাফল স্পষ্ট, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ভারতীয় ধরন। এর সংক্রমণ দ্রুত বাড়তে থাকলে শিগগিরই দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনার ভারতীয় ধরনেই সবচেয়ে বেশি সংক্রমণ মৃত্যু হয়েছে ভারতে, যাতে এখনও টালমাটাল প্রতিবেশী দেশ। যে ধরন করোনা ভাইরাসের আগের স্ট্রেইনের চেয়ে অনেক বেশি সংক্রামক, যে ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার ভারতীয় ধরন ঠেকাতে প্রতিবেশী দেশের সঙ্গে সব স্থল সীমান্ত বন্ধ করেছে সরকার। করোনা পরীক্ষা করেই বাংলাদেশে আসতে দেওয়া হয়েছে ভারতে আটকে পড়াদের। এরপরও ঈদের পর চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলোই বেড়েছে সংক্রমণ, পাওয়া গেছে ভারতীয় ভ্যারিয়েন্ট। আশঙ্কার খবর, গবেষণা বলছে দেশে এখন যতটা সংক্রমণ হচ্ছে তার ৮০% করোনার ভারতীয় ধরন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইডিসিআর এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ IDSHI এর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। আমরা ভারত থেকে যারা এখন বাংলাদেশে আসছেন এবং পজিটিভ হচ্ছেন বা তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ করে ৫০টি নমুনা সিকোয়েন্স করেছি। ৫০টির মধ্যে ৪০টি পেয়েছি ভারতীয় ভ্যারিয়েন্ট বলা হয়, সেটা সীমান্ত এলাকায় এবং বাংলাদেশের অন্য বেশ কিছু অঞ্চলে, ঢাকা এবং ঢাকার আশেপাশেও ভারতীয় ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশনটা এখন চলছে। গবেষণায় ৫০টি নমুনার মধ্যে ভারতীয় ধরনের পাশাপাশি ৮টিতে আফ্রিকান ধরন এবং একটি নমুনায় পাওয়া গেছে অজানা ভ্যারিয়েন্ট। এসবের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৬ জনের মধ্যে ১৫টি এবং গোপালগঞ্জের ৭টি নমুনার সবগুলোই ভারতীয় ভ্যারিয়েন্ট। ভাইরাসটা যদি ছড়াবার সুযোগ পায়, অনেক মানুষ সংক্রমিত হয়, সেখানেই নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়। আমরা বাংলাদেশে নতুন কোনো ভ্যারিয়েন্ট তৈরি হতে দেব না। যদি আমরা এখন প্রতিটি শনাক্ত রোগীকে ব্যবস্থাপনা করি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে এবং টিকা যদি প্রাপ্য হয়, সবাই টিকা নেই, তাহলে নিশ্চয়ই আমরা ধাপে ধাপে এই করোনা ভাইরাস সংক্রমণকে মোকাবেলা করতে পারবো। খুলনার ৩টি নমুনার সবগুলো এবং ঢাকার ৪টি নমুনার মধ্যে ২টিতেই মিলেছে ভারতীয় ধরন। এছাড়া সংক্রমিত রোগীদের মধ্যে ১৪ জন আছেন যারা বিদেশেই যাননি এবং বিদেশ থেকে আসা কোনো রোগীর সংস্পর্শেও আসেননি। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ছে সীমান্তের জেলাগুলোতে। নিয়ন্ত্রণে খুলনার বেশ কিছু এলাকায় কঠোর বিধিনিষেধ কার্যকর হয়েছে। আজ থেকে লকডাউন সাতক্ষীরা ও নোয়াখালীর বেশ কিছু এলাকায়। করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধ চলছে সীমান্তবর্তী আরও কয়েকটি জেলায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা সদর উপজেলার ৬টি ইউনিয়নে বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, শনিবার ভোর ৬টা থেকে ১১ জুন বিকেল ৬টা পর্যন্ত এই লকডাউন কার্যকর হবে। ৫ তারিখ ভোর ৬টা থেকে ১১ তারিখ রাত ১২টা পর্যন্ত আমরা কঠোর লকডাউনে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই লকডাউনের সময় কোনো ধরনের বাস এবং নিত্য প্রয়োজনীয় বাস চলবে না। শনিবার থেকে সাতক্ষীরা জেলাতেও এক সপ্তাহের লকডাউন কার্যকর হয়েছে। করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
খুলনায় শুক্রবার থেকেই শুরু হয়েছে লকডাউন কার্যক্রম। জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি সেবা ব্যতীত ওইসব এলাকায় সব দোকানপাট, মার্কেট, শপিং মল বন্ধ থাকবে। তবে হোটেল, রেস্তোরাঁগুলো প্যাকেটজাত খাবার সরবরাহ করতে পারবে। সন্ধ্যার পর রাস্তার মোড়ে মোড়ে বা কোনো স্থানে একের অধিক অবস্থান করতে পারবে না বা একসঙ্গে চলাফেরা করা যাবে না। প্রশাসনের এই নির্দেশনা বাস্তবায়নে মাঠে তৎপর ভ্রাম্যমাণ আদালত। নওগাঁ পৌরসভা এলাকা ও নিয়ামতপুর উপজেলায় লকডাউন চলছে। পৌরসভার 23টি ও নিয়ামতপুর উপজেলার 18টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্ধ করে দেয়া হয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ। গেল 9 দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মারা গেছেন 75 জন। শুক্রবার রেকর্ড ছাড়িয়েছে মৃত্যু। এদিন এই হাসপাতালে মারা যান 16 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাসপাতালের করোনাকারী কেয়ার ইউনিট সিসিইউ থেকে বিশেষ ক্যাবিনে স্থানান্তরিত হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো ঝুঁকি মুক্ত নন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এর আগে সবশেষ খালেদা জিয়ার ব্যক্তিগত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানান, মোটামুটি সুস্থ হতে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রীকে বৃহস্পতিবার বিকেলে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়। তবে এখনো সুস্থ নন তিনি। হার্ট ও কিডনিতে এখনো সমস্যা আছে তার। এখনো তিনি কিন্তু আপনার একেবারেই যে সমস্ত সুস্থ হয়ে গেছেন তা নয়, কিন্তু অত্যন্ত বলা যেতে পারে যে এখনো আপনার একটা ফ্রেজাইল অবস্থার মধ্যে আছেন এবং ভালনারেবল অবস্থার মধ্যে আছেন। খালেদা জিয়াকে বিশেষ কেবিনে স্থানান্তরের কারণও ব্যাখ্যা করেন বিএনপি মহাসচিব। ম্যাডামকে গতকাল বিকেলে তাকে আপনার একটা বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে। কারণটা হচ্ছে মূলত যে ম্যাডাম সিসিইউতে ছিলেন, সেই সিসিইউতে তার কোভিড পরবর্তী কতগুলো রিয়াকশন হয়েছিল। যেহেতু ওখানে এই সংক্রমণের সম্ভাবনা বেশি, আবারও হতে পারে, সেই কারণে ওনারা তাকে এখন এই বিশেষ কেবিনে স্থানান্তর করেছেন। গেল 27 এপ্রিল পোস্ট কোভিড জটিলতায় বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের মেডিকেল বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। একদিন দুদিন ধরে নয়, একবার একজন প্রতিনিধি গত 14 বছর ধরে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। ফলে রাস্তার ভাঙাচোরার জলাবদ্ধতা যেন জীবন সঙ্গী হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জুরাইন মেডিকেল রোড ও পোকার রাস্তাটি। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সমস্যা চললেও টনক নড়ে না কর্তৃপক্ষের। এলাকার ড্রেন, খালগুলো নিয়মিত পরিষ্কার সহ জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান এলাকাবাসী। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ভাঙা রাস্তা আর ড্রেনের নোংরা পানিতে নাকাল স্থানীয়রা। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 52 ও 53 নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক, যা জুরাইন মেডিকেল রোড পোকার বাজার নামে পরিচিত। ড্রেনের নোংরা পানি আর ভাঙা রাস্তাই যেন এখানকার ওয়ার্ডের বাসিন্দাদের নিত্যসঙ্গী। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, যা বেশিরভাগ অলিগলি যেন আবর্জনাযুক্ত ছোট কুয়া। গুলশান বনানীতে যারা ট্যাক্স দেয় যে পরিমাণের, আমরাও ট্যাক্স দিই, আমরা অবহেলিত কেন? একটা ওয়ার্ডে ম্যাক্সিমাম 50 জন সুইপার দেয়, কাম তো আমার মনে হয় 20 জনও করে না। মহিলা মানুষ কি কষ্ট করে এলাম, পাইনে পেরে দেয়, একটা ছেলে আমার ধরে নিয়ে এলো। তরুণ জাগরণী কল্যাণ সংঘ এবং এখানকার যে স্থানীয় একটা সর্দার বাড়ি এবং ওনাদের সাহায্যে আমরা কিন্তু নিজস্ব উদ্যোগে এখান থেকে আপনার সেই পোকার বাজার পর্যন্ত কিন্তু আমরা বালি ফেলেছি। স্থানীয়দের অভিযোগ, এখানকার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সামান্য বৃষ্টিতেই বাসিন্দাদের দিন কাটে পানি সেচে। নির্বাচনের পর যখন উনি বাজেট পান, তখন তিনি এই রোডে কাজ না ধরে উনি ওনার বাড়ির ওখানকার রোডে কাজ ধরেছেন। খালি বলে, এ বলা পর্যন্তই শেষ। আর এই দেশে বলাই আছে, এই দেশে বলা ছাড়া আর কিছু নেই। স্থায়ী জলাবদ্ধতায় ব্যবসার লোকসান হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট।
পয়ঃবর্জ্যযুক্ত পানি পেরিয়ে মসজিদে যাতায়াত যেন নির্বাক মুসল্লিরা। বৃষ্টি হলে আরো করুণ অবস্থা, পানি সমান হয়ে যায়, দোকানের সমান হয়ে যায়। ইবাদত করার জন্য মসজিদে আসবে, এই জুমার দিনে মসজিদে পর্যন্ত আসতে পারছে না পানির কারণে। তবে আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরে রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণের কথা জানান 52 ও 53 নম্বর ওয়ার্ডের 2 কাউন্সিলর। না হওয়ার কোনো কারণ নাই। মেয়র সাহেব যেহেতু আমাকে কথা দিছে, দুজনকেই কথা দিছে যে আমি আমার ব্যক্তিগত ফান্ডে হলে এটা করে দিব, এটা আমি বলছি। আমি ওই এলাকার রাস্তার ছবি নিয়ে মেয়র মহোদয়কে আমি দেখাইছি। আশ্বাস কিংবা কথার ফুলঝুরি নয়, সমস্যার টেকসই সমাধান চান এলাকাবাসী। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরোধী সংবাদ নিয়ে ফিরছি, বিরতির পর সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সকালের খবর। খননের অভাবে রুগ্ন দশা নওগাঁর ছোট যমুনা নদীর। দখল, দূষণ আর রক্ষণাবেক্ষণের অভাবে মরা খালে পরিণত হয়েছে নদীটি। চলছে কৃষিকাজ। নদী রক্ষায় কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন সোচ্চার থাকলেও কাজ কিছুই হচ্ছে না তাতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্য বড় আকারে খনন শুরু করার আশ্বাস দিয়েছেন। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সময় তরতর করে বয়ে চলা নওগাঁ শহরের ছোট যমুনা নদী এখন ময়লা ফেলার স্থান। যে শহরের পরিবেশ বাঁচাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে নদীটি, সে শহরের বাসিন্দারাই এখন একে বাঁচাতে উদাসীন। শহরের বিভিন্ন পয়েন্টে বাসাবাড়ির আবর্জনা ফেলা হয় নদীতে। এছাড়া অনেক জায়গায় অবৈধ দখলের অভিযোগও আছে। অনেক জায়গায় কৃষিকাজের কারণে ধীরে ধীরে ভরাট হচ্ছে নদী। শহরের আছে যে ময়লা মাটি জেলা আবর্জনা সেটা নদীতে ফেলে, এই জন্য নদীর পানি খুব দূষিত, অপরিষ্কার গন্ধ, লোকজন গোসল করতে পারে না। আগে পানি ছিল, যখন চাষাবাদ করতে আমাদের খুব সহজ হতো, এখন আর পানি নাই, খুব কঠিনভাবে চাষাবাদ করা হচ্ছে। 20 বছর আগে নদী কঠিন পানি ছিল, কিন্তু এখন নদী পূরণ হওয়ার জন্য নদীর পানি পাওয়া যায় না। নদী রক্ষায় কাজ করা সংগঠনগুলো বলছে দেরি হয়ে গেছে। এখনই কাজ শুরু না করলে মরে যেতে পারে ছোট যমুনা। এই বিষয়ে পৌরসভা এবং জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে এবং বড় রকমের যদি ফাইন করা যায়, যে নদীতে বর্জ্য ফেললে, নদীতে খারাপ কিছু ফেললে একটা মোটা অঙ্কের ফাইন যদি আপনার করে, আমি আর করতে পারবো না, আমার করলে আরেকজন করতে পারবে না। নদী বাঁচাতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা শিগগিরই এই পরিকল্পনার সুফল আশা করছেন। নদীটি খনন করলে আমরা অবশ্যই এর মধ্যে পানি সংরক্ষণ করা যাবে এবং এই পানি দিয়ে আপনার কৃষি বলেন অথবা মৎস্য বলেন অথবা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ বলেন, এই ধরনের অর্থনৈতিক উন্নয়নে এটা সহায়তা ভূমিকা পালন করবে। নওগাঁয় ছোট বড় মিলে 5টি নদী আছে। ছোট যমুনার মতো সবগুলোর অবস্থায় রুগ্ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সদ্য ঘোষিত 2021-22 অর্থ বছরের 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রকল্পকে প্রাধান্য দেওয়া হলেও বে টার্মিনাল নিয়ে তেমন কোনো রূপরেখা না থাকায় হতাশ চট্টগ্রামের ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির গতি বাড়াতে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি আরও একটি বন্দর, বে টার্মিনাল চালু করার কোনো বিকল্প নেই বললেন অর্থনীতিবিদরা। তবে করোনাকালের দ্বিতীয় বাজেটে RMG সেক্টরকে গুরুত্ব দেওয়ার খুশি পোশাক শিল্প মালিকরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। করোনাকালে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেট অত্যন্ত সাহসী এবং সময়োপযোগী বলে মত দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। সেই সাথে চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে সময় মতো শেষ করার আহ্বান তাদের। চট্টগ্রামের বৃহৎ প্রজেক্টগুলো, এটা তো একটা বড় প্রজেক্ট, এই মেগা প্রজেক্টের একটা অন্যতম। এটা অনগোয়িং প্রজেক্ট এবং অনগোয়িং প্রজেক্টের ব্যাপারে সময় মতো যাতে শেষ হয় সেদিকে আমাদের প্রস্তাব আছে। আমদানি রপ্তানি আরো সহজ ও গতিময় করতে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণের বিষয়ে রূপরেখা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন বন্দরের ভৌগোলিক অবস্থান ও ধারণ ক্ষমতা কম থাকায় দ্রুত বে টার্মিনালের বিকল্প নেই। আমরা চাই বে টার্মিনালের একটা সুনির্দিষ্ট রূপরেখা এই বাজেট যখন আলোচনায় আসবে তখন এটা হোক। আমাদের অর্থনীতির সাইজ যেভাবে আমাদের বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু চট্টগ্রাম বন্দরের বিকল্প বে টার্মিনালকে কিন্তু অতি তাড়াতাড়ি দেশের অর্থনীতির স্বার্থে
এটার সাথে এটাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করা উচিত। বাজেটে আরএমজি সেক্টরকে গুরুত্ব দেয় স্বস্তিতে গার্মেন্টস মালিকরা। তো বাজেটের যে কন্টিনিউশন আছে এই কন্টিনিউশনই কিন্তু অব্যাহত আছে, এখান থেকে কিছু বাদ দেওয়া হয়নি। সো আমি মনে করি যে এটিও যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জন্য ভালো একটি সাপোর্ট হবে। অর্থনীতিবিদরা বলছেন বাজেটে বড় ঘাটতি থাকলেও এটির বাস্তবায়নে ঋণের উপরেই বেশি নির্ভর হতে হবে সরকারকে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বাজেটে কোনো প্রস্তাবনা না থাকার পরও লাগাম টানা যাচ্ছে না ভোজ্য তেলের দামে। ক্রেতাদের অস্বস্তি বাড়িয়েছে মাছ ও মাংসের বাজার। বাজেটের প্রভাবে কিছু পণ্যের দর বাড়লেও এখনো কমেনি কর মওকুফ পাওয়া বিভিন্ন পণ্যের দাম। বরাবরের মতো পাইকারদের ওপর দোষ চাপিয়েছেন ব্যবসায়ীরা, আর ক্রেতারা বলছেন তাদের কথা ভাবে না কেউই। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। জীবন আর জীবিকার তাগিদে প্রণীত বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালে রাখতে কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে কয়েকটি পণ্যে। তার মধ্যে পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাবার তৈরির উপকরণ অন্যতম। এতে মাছ ও মাংসের দাম কমার কথা থাকলেও শুক্রবারের খুচরা বাজারে উল্টো বেড়েছে। গরুর মাংস 600 থেকে 650, আর খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 900 টাকায়। সরবরাহ কমের অজুহাতে ইলিশ ছাড়া সব মাছের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 100 টাকা। কাঁচামাল তো হয়তো দেখা যায় 10 থেকে 20 টাকা এদিক সেদিকেই 50 টাকা 60 টাকা এরকম কেজিতে বেশি আছে। গত সপ্তাহে এই সপ্তাহ আজকের বাজার একটু বেশি দাম। বৃষ্টির কারণে মাছ একটু কম আসতেছে কয়েকদিন ধরে, তার জন্য দাম একটু 10-5 টাকা 20 টাকা বেশি। গেল রমজানের আগে এক দফা আর ঈদের আগে পরে 2 দফা বাড়ানো হয় ভোজ্য তেলের দাম। লাগামহীন এই বাজারে এখন 1 লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 138 টাকায়। নতুন করে দাম না বাড়লেও ঈদের সময় বাড়া দামে এখন বিক্রি হচ্ছে ডাল, চিনি, আটা সহ মুদিপণ্য। বাজেটে কর বাড়লেও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে লবণ আর বিদেশি সাবান। ঈদের পরে যেটা পাচ্ছে ওইটাই আছে, কিন্তু এখন আর নতুন করে বাড়ে না, শুধু ইনটেক তেলের দাম পাচ্ছে নতুন করে। যদি দাম বাড়ানোর প্রয়োজন হয় যেটা আফটার দ্য বাজেট, এটা বাজেটের উপর ডিপেন্ড করে তারপর হওয়া উচিত আর কি। ছেলে মেয়ে খাওয়াইতে 10,000 টাকা বেতন পাই, এক বাড়িতে কাজ করি। এটা অযৌক্তিকভাবে বাড়াতে এমন এক পর্যায়ে নিয়ে যায় অসহনীয় পর্যায়ে চলে যায়, কিন্তু গভর্নমেন্ট আসলে ওইভাবে মনিটরিং করায়। কোনো কারণ ছাড়াই এক সপ্তাহ আগে কেজিতে 20 টাকা বেড়ে যাওয়া পেঁয়াজ এখন কিছুটা কমে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। কর বাড়ানোর খবরে দাম বেড়েছে বিদেশি গাজর, মাশরুম, টমেটোর দাম। 2 দিন আগে দাম কমলেও এখন কেজিতে আবারও 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। আর একটু বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নীতিমালা লঙ্ঘনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 2 বছরের জন্য নিষিদ্ধ হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে মাধ্যমটিতে কোনো পোস্ট শেয়ার দিতে পারবেন না তিনি, আর এটাই ফেসবুকের নতুন নীতিমালা প্রটোকল অনুযায়ী ট্রাম্পের জন্য সর্বোচ্চ শাস্তি। জয়েন্ট প্রযুক্তি প্রতিষ্ঠানটি শুক্রবার এক ঘোষণা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে গেল 6 জানুয়ারিতে সহিংসতার উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার শাস্তির বিষয়টি গেল মেতে ফেসবুকের ওভারসাইট বোর্ডে পর্যালোচনা করা হয়। ওই বোর্ড সাবেক প্রেসিডেন্টের শাস্তি বহাল রাখে। ভবিষ্যতেও কোনো উস্কানিমূলক পোস্ট দিলে তার বিরুদ্ধে কেমন ধরনের ব্যবস্থা নেওয়া হবে তার একটি গাইডলাইন দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। গেল 7 জানুয়ারি বন্ধ করা হয়েছিল ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট। ওই দিন থেকেই 2 বছরের নিষেধাজ্ঞা কার্যকর করা হলো। বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। চলমান এই ভাইরাসে বিভিন্ন দেশে থমকে যাচ্ছে অর্থনীতির চাকা, বিপর্যস্ত হয়ে পড়ছে মানুষ। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন ধর্মের মানুষ আশ্রয় নিচ্ছে ভিন্ন রকম কর্মকাণ্ডে। এবার ভেনেজুয়েলার ক্যাথলিন ভক্তরা ডেভিল নৃত্য করে প্রার্থনা করলেন করোনা মুক্তির। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মানুষের জীবনযাত্রায় করোনা ভাইরাস যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। একটা অস্বস্তি তাড়িয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে। বিভিন্ন দেশের মতো অর্থনৈতিকভাবে খুঁড়িয়ে চলছে ভেনেজুয়েলা। এমন অবস্থায় দেশটির ক্যাথলিক ভক্তরা ডেভিল নৃত্য করে করোনা মুক্তির প্রার্থনা করে।
মূলত ক্যাথলিকরা আফ্রিকান বংশোদ্ভূত লোকদের আকৃষ্ট করার জন্য এই রীতির সূচনা করেছিল বলে মনে করা হয়, আর যুগ যুগ ধরে তা আঁকড়ে ধরে রেখেছে ক্যাথলিক ভক্তরা। করোনা মহামারীতে আমরা উৎসবহীন সময় পার করছি। আমরা মহামারীতে অতিষ্ঠ হয়ে উঠেছি। আজ এই ডেভিল নৃত্য মূলত সব বিপদ আর শয়তান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। ভেনেজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহর কারাকাসের ধর্মীয় উপাসনালয়ের আশেপাশে এই রীতিতে অংশ নিয়েছিল কয়েকশো মানুষ। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের পর্যন্ত নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে খেলার খবর। বিশ্বকাপ বাছাই আফগানিস্তানের বিপক্ষে একটি মহামূল্যবান পয়েন্ট পাওয়ার পর লাল সবুজের তাঁবুতে আত্মবিশ্বাসের পালে লেগেছে বাড়তি হাওয়া। ভারত ওমানের বিপক্ষে বাকি 2 ম্যাচের আগে জেমির দলের মিলবে বাড়তি আত্মবিশ্বাস। এখনো এশিয়ান কাপের মঞ্চে আশা জ্বলছে বাংলার ফুটবলারদের মনে, তবে তার জন্য করতে হবে অসাধ্য সাধন। মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। প্রস্তুতিতে ঘাটতি ছিল এটি সত্য, তবে আত্মবিশ্বাস আর মনোবলে বাংলার ফুটবলাররা ছিল না পিছিয়ে। শক্তির বিচারে এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে 1 পয়েন্ট তারই প্রমাণ। আফগান একাদশে ইউরোপিয়ান ফুটবলারের ছড়াছড়ি। তাদের ওয়ান টাচ আর গতিময় ফুটবলে প্রথমার্ধে কোণঠাসা জামালরা মূলত খেলেছে দ্বিতীয়ার্ধে শেষ 20 মিনিট। পিছিয়ে পড়ে তপুর অসাধারণ গোলে সমতায় ফেরা আর বুকে বুক চিতিয়ে মাথা উঁচু করে শেষ পর্যন্ত লড়াই করার এই মানসিকতা পরবর্তী 2 ম্যাচে বাংলার ফুটবলারদের যোগাবে বাড়তি আত্মবিশ্বাস। তপু ভরমন যে গোলটি করেছেন, অসাধারণ একটি গোল করেছেন। তার গোলমুখী বডি ছিল না এবং বলটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে 2 জন ডিফেন্ডারের মাঝখান থেকে যে শুট করেছেন, এটি একটি অসাধারণ গোল। এই খেলার ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে, আগামী ম্যাচগুলি কিন্তু উজ্জীবিত করবে বাংলাদেশ দলের খেলোয়াড়দেরকে। নজর দেওয়া যাক ই গ্রুপের টেবিলে। এশিয়ান কাপের আশা এখনো টিকে আছে বাংলাদেশের, সেক্ষেত্রে করতে হবে অসাধ্য সাধন। নিজেদের সবশেষ ম্যাচে কাতারের বিপক্ষে হেরেছে ভারত। সেই ম্যাচে অনেকটাই স্পষ্ট হয়েছে বিশ্ব ফুটবলের বাস্তবতায় শক্তিমত্তার বিচারে কোথায় দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বাকি 2 ম্যাচে বাংলার ফুটবলের প্রতিপক্ষ ভারত ও ওমান। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পরদিন শুক্রবার মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টিম হোটেলে জিম ও সুইমিং করেছেন ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ের বাকি 2 ম্যাচ আছে বাংলাদেশের। 7 জুন ভারত ও 15 জুন ওমানের বিপক্ষে ম্যাচ 2টি থেকে ভালো কিছু অর্জনের লক্ষ্যে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার সোহেল রানা। বাকি 2 ম্যাচে ডাগ আউটে বসে থাকতে হবে তাকে। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে পয়েন্ট অর্জন করায় পরবর্তী 2 ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস পাবে 2 দল, বলেছেন তপু বর্মন। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।